আমার নাম ডক্টর কেয়া চক্রবর্তী। আমি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বাগদায় হ্যারেঞ্চায় অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপিকা। আমি আজ আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করবার চেষ্টা করব সেটি হলো আমাদের এনইপি পাঠ্যক্রমে ফোর্থ সেম মাইনরের সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য সমগ্র। সেখানে অনেকগুলো বিষয় সূচিপত্রে রয়েছে। প্রথম বিষয়টি হলো অহংটা এখনও বেশ আছে। এই অংশে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হলো বাসুদেববাবু আর শিখার দুজন দম্পতি সংসার। বাসুদেববাবু এতটাই অহংকারী মানুষ ছিলেন যে তার স্ত্রী শিখার সাথে তার বনিবনা একেবারেই হতো না। তাদের এক ছেলে এক মেয়ে ছিল, কিন্তু ছেলে মেয়ের সাথে খুবই খারাপ সম্পর্ক দাঁড়িয়ে যায় বাসুদেববাবুর আচার আচরণের মধ্য দিয়ে। এই বিষয়টি তার স্ত্রীকে নানাভাবে ভাবিয়ে তোলে এবং সে বারবার করেই বাসুদেববাবুকে বোঝাতে চেষ্টা করে যে এই অহংবোধগুলো এখন তুমি ছাড়লে ভালো হয়, না হলে সংসারটা কিন্তু আর টিকিয়ে রাখা যাবে না। কিন্তু অহংকারী মানুষদের কারুর কোনো কথাতেই তাদের গ্রাহ্য বলে মনে হয় না। অন্তত এই অংশে তো আমরা সেটাই দেখতে পাই। লেখক যেটা আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। তিনি খেলাধুলায় অত্যন্ত ভালো ছিলেন ছোটোবেলায়। ক্রিকেট এবং ফুটবল দুটোতেই দেখেছি যে তার যথেষ্ট ভালো সুনাম ছিল, কিন্তু এতটাই তিনি অহংকারী স্বভাবের যে সেখানে এক বন্ধুকে তিনি এমনভাবে পায়ে মেরেছিলেন যে বন্ধুটি প্রায় পঙ্গু হয়ে গিয়েছিল, শুধুমাত্র যে খেলার ক্ষেত্রে তার থেকে ভালো যেন বন্ধুটি না করতে পারে। তাহলে সেই যে একটা ভয়ঙ্কর একটা দৃষ্টিভঙ্গি মানসিকতা নিয়ে তিনি কিন্তু খেলতে নেমেছিলেন। ফলেই তার পরিণাম তার বন্ধুর জীবনে অন্ধকার নেমে এসেছিল। কিন্তু সেটাও কিন্তু তিনি সেই সহনশীলতা বা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেননি। তার একটাই টার্গেট যে তিনিই জিতবেন, তিনিই প্রথম হবেন, এর বাইরে তিনি কিছু বুঝতেন না। তাই লেখকেরও বারবার মনে হয়েছিল যে মানুষটা এখনও এতটা অহংকারী হয় কী করে। কোনো না কোনো ক্ষেত্রে আমাদের সবারই কম বেশি হয়তো ভিতরে কোনো বিষয়ে আমরা গর্ব অনুভব করি বা আমাদের অহংকার বোধ থাকে, কিন্তু সেটা এমন একটা বাজে পরিস্থিতির শিকার হয়ে যাবে বা পরিস্থিতির সূচনা করবে, সেটা কিন্তু কোনো শুভ ফল দিতে পারে না। ফলে তাদের স্বামী স্ত্রীর মধ্যেও একেবারেই যে বনিবনা ছিল না, তার ফল হিসাবে আমরা বাসুদেববাবুর চরিত্রকেই দায়ী করতে পারি। এবং দুটো সময় এমন গিয়ে দাঁড়িয়েছিল, লেখক বিশ্লেষণ করেছেন যেভাবে, যে তাদের একেবারেই ডিভোর্স হয়ে যায় তো তবু এক চিলতে হয়তো কোনো ক্রমে আর কি রক্ষা হয়েছে সম্পর্কটি, কিন্তু তাকে সুসম্পর্ক বলা যায় না। শুধু তাই নয়, তিনি নারী ঘটিত কাজেও তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন। কারণ তিনি অন্যের বিবাহিত স্ত্রীকে তিনি নিজের করে পাওয়ার জন্য এতটাই লালায়িত আকাঙ্ক্ষিত ছিলেন, ফলে রীনা এবং শঙ্করের জীবনে সেই প্রভাব পড়েছিল। তিনি সরাসরি শঙ্করকে বলেছিলেন, রীনার স্বামী, যে রীনাকে তার চাই। শঙ্কর আর রীনার অত্যন্ত ভালো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তারা সুখী দম্পতি। কিন্তু শঙ্কর বাসুদেববাবুর এই প্রস্তাবে কিন্তু না করতে পারেননি, কারণ রীনাও একটা সময় শঙ্করকে জানিয়েছিল যে সে বাসুদেববাবুর জীবনে ফিরতে চায়, বাসুদেববাবুর কাছে থাকতে চায়। ফলে এতটাই শঙ্কর রীনাকে ভালোবেসেছিলেন যে রীনার এই চাহিদাকে তিনি কিন্তু মান্যতা দিয়েছেন। কিন্তু এক্ষেত্রেও লেখক বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন
তাহলে এর যদি উল্টোটা হতো, এটা যদি বাসুদেববাবুর স্ত্রীকে শঙ্কর চাইতেন, তাহলে কি বাসুদেববাবু এটা করতে পারতেন? এতটা অহংকারী মানুষ, তিনি কি এটা ছাড়তে পারতেন? এই জায়গাটা, নিজের স্ত্রীকে অন্যের সাথে সংসার করতে দেওয়ার এই যে মানসিকতা, এটা কি কারোর পক্ষে সম্ভব? কিন্তু শঙ্কর এটা করে দেখিয়ে দিতে চেয়েছিলেন যে তার ভালোবাসা কতটা গভীর, কতটা নিবিড়। কারণ রীনা যখন চেয়েছিল বাসুদেববাবুকে ব্যক্তিগত জীবনে, তখন তিনি না করেননি। তিনি বলেছিলেন অবশ্যই তুমি যাবে, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করলাম। তিনি কিন্তু দিনের পর দিন রীনার জন্য প্রহর গুনেছেন। কিন্তু একটা সময় এসে আমরা দেখি যে রীনা এবং বাসুদেববাবুর একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করেছিল। কিন্তু সেই সন্তান ক্রমশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসুদেববাবুকে তিনি একেবারেই পছন্দ করতেন না। মানে বাসুদেববাবুকে তিনি মনে প্রাণে একরকম খুব খারাপ চোখেই তিনি দেখতেন, মানে সে দেখতো আর কি শিশুটি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে রীনা তার মোটিভ চেঞ্জ করে। আমরা দেখতে পাই যে রীনা একটা সময় বাসুদেববাবুকে বলেই ওঠে যে আমার হয়তো তোমার সঙ্গে আর থাকা সম্ভব না, কারণ অর্ধেকটা জীবন যখন তোমার সাথে আমি কাটিয়ে ফেললাম, বাকি জীবনটা আমি শঙ্করের সাথেই কাটাতে চাই। সেক্ষেত্রে আর বাসুদেববাবু তখন না করেননি, না করতে পারেননি তিনি। হয়তো তিনি এটা সরাসরি মেনে নিতে আর একটু কষ্ট হয়েছিল, কিন্তু তিনি না করেননি। ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে রীনা আর শঙ্করের জীবনে তাদের আরেকটি সন্তান জন্মগ্রহণ করে, একটি কন্যা সন্তান। তাকে নিয়ে তারা খুবই আনন্দে দিন যাপন করে। কিন্তু বাসুদেববাবুর মানসিকতা একই রকমভাবে বিরাজ করে। তার পারিবারিক জীবনেও দেখেছি, তার যৌথ পরিবারের চিত্র লেখক এঁকেছেন। ওপার বাংলা থেকে এখানে এসেছে যে যৌথ পরিবারের একটি বাড়ি ছিল, পুরনো বাড়ি। সেক্ষেত্রে বাসুদেববাবুর যথেষ্টই কন্ট্রিবিউশন ছিল, টাকা পয়সাও দিয়েছিলেন। তার ভাইরা সবাই না আসতে পারলেও এক দাদা এসেছিলেন এবং ভাইপো ভাইজিরা ছিল। কিন্তু ভাইপো ভাইজিদের সাথেও তার সম্পর্ক একেবারেই ভালো ছিল না। ভাইপো ভাইজিরা খুব ভালো চোখে বাসুদেববাবুকে দেখতেন না, যে কোনো কারণেই হোক দেখতেন না। পরবর্তী ক্ষেত্রে দেখি বাসুদেববাবু সেই বাড়ি তিনি প্রমোটারের হাতে ছেড়ে দেন। সেই প্রমোটার বাসুদেববাবুকে বালিগঞ্জে ফাঁড়িতে একটা ফ্ল্যাট দিয়েছিলেন এবং তার পুরনো বাড়িতেও যে ফ্ল্যাট হয়েছিল তারও অংশীদার তিনি হয়েছিলেন। এই নিয়েও কিন্তু তার যৌথ পরিবারের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল। তার স্ত্রী এই নিয়ে রাগারাগিও করেছিল যে যখন দুটো ফ্ল্যাট তুমি পাচ্ছ, তাহলে কিছু অংশ ভাইফুবাজিদের দেওয়া যেতেই পারে, কেন তুমি দিচ্ছ না? কিন্তু বাসুদেববাবু কারোর কথা কোনো দিনও গ্রাহ্য করেননি। তিনি অত্যন্ত একরোখা মানুষ ছিলেন এবং অহংকারের সীমা, চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাসুদেববাবুর জীবনে এতটাই অন্ধকার নেমে এসেছিল যে তিনি যখন তার লিফট খারাপ হয়েছিল বাড়ির, একাকী তিনি 8 তলায় থাকতেন, উঠতে গিয়ে তিনি উঠতে পারছেন না, তিনি পড়ে যাচ্ছেন। ঠিক 6 তলায় গিয়েই এমন শরীর খারাপ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার খুব পরিচিত মানুষ পাশের, তাকে দেখেও কিন্তু তার হাতটা বাসুদেববাবু ধরতে চেয়েছিলেন, কিন্তু তার একান্তই কাছের মানুষ তাকে দেখে কিন্তু সেই মানুষটি নেমে গিয়েছিল সিঁড়ি থেকে, বাসুদেববাবুকে একটুও সাহায্য করেননি। কাজে এখান থেকে এই চিত্রটাই পরিষ্কার হয়ে যায় যে মানুষ যখন এতটাই অহংকার বশে, এতটাই খারাপ ব্যবহার করে একে অন্যের সাথে, তখন সে ভেবেও পায় না যে তার কোনো না কোনো এক সময় কিন্তু অন্যকেও প্রয়োজন হবে, অন্যকেও দরকার হবে। সেই চিত্রটাই কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় তুলে ধরলেন যে তিনি যা খুশি তাই করতেন, যা চেয়েছেন তাই তিনি সেটাকে যে কোনোভাবেই হোক তিনি নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি সে রক্ষা করতে পারেননি, তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছে তার কাছের মানুষ। তাই এই অহংটা এখনও বেশ আছে এই শিরোনামে এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন।